হবে আপনি ইমার্জেন্সি টাইমে পাওয়া যায় না, আপনারে ফোন করলে আপনি ধরেন না, আপনি রোগীর সাথে খারাপ ব্যবহার করেন, আপনি রোগী মেরে ফেলেন, আপনি সিজার করতে যায় বাচ্চার পাছা কেটে ফেলেন, আপনার চাকরি চলে যায় অবস্থা আসেন কয়েকদিন, দেখেন কয়দিন থাকে। এই তো সেদিন ওটির টেবিলে একটা রোগী মারা গেল, আপনি শেষ। আপনার মেধা দিয়ে কি করবেন? আপনার ক্লিনিক্যাল স্কিল দিয়ে কি করবেন? আপনি তো ফেল ওই গেটকিপারের কাছে। এটা হইল শাখের কড়া, যাইতেও কাটবে আসতেও কাটবে। এই নৈতিকতা। নৈতিক থাকলে টিকবেন না, করাপ্ট হলে টিকবেন, কিন্তু নৈতিক থাকতে পারলেন না। তো মরাল এই লেজিটিমেসি বা নৈতিক বৈধতা ধরে রাখতে গিয়া রাজনৈতিক কার্যকারিতা যে হারায় ফেলতেছে, এইটার সমাধানটা কি? আবার কারাপশনকে গ্রহণ করলে তো মরাল লেজিটিমেসি নৈতিক বৈধতা হারায় চলে যায়। এই দ্বন্দ্বটাই হইতেছে একটা স্ট্রাকচারাল কনফ্লিক্ট। সমস্যাটা শুধু ইসলামপন্থীদের না, আমার মতো টাইপের বামেরা আসলেও একই সমস্যা পড়বে। সমস্যা হলো বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা এমনভাবে গড়ে উঠছে, সেখানে ক্ষমতা টিকায় রাখা সবচেয়ে বড় লজিক। এই পরিবেশে যে দলই আসুক, শুধু নৈতিক হইলে টিকবে না, শুধু ক্ষমতা খেলা নামলে নৈতিকতা হারায় ফেলবে। অর্থাৎ নৈতিক রাজনীতি এবং রাষ্ট্র ক্ষমতার বাস্তব লজিকের মধ্যে একটা সংঘাত হবে। তো ক্ষমতার বাস্তব লজিক বলতে কি বোঝায় আসলে আরেকটু বুঝে দেখি। মানে রাষ্ট্র যেভাবে বাস্তবে কাজ করে, ক্ষমতা যেভাবে টিকে থাকে এবং শাসন যেভাবে পরিচালিত হয়, সে কাঠামোগত নিয়মগুলো একটা নৈতিকতা বা আদর্শের বাইরে যায় কাজ করে। এটার সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নাই। এটা ব্যক্তিগত নৈতিকতার প্রশ্ন না, এটা সিস্টেমের লজিক। তাত্ত্বিকভাবে রাষ্ট্রের কাজ হইতেছে ন্যায় বিচার, জনকল্যাণ, নাগরিকের অধিকার রক্ষা করা, কিন্তু বাস্তবে অনেক রাষ্ট্র সবচেয়ে বড় লক্ষ্য হয়ে যায় ক্ষমতা ধরে রাখা। এর মানে বিরোধীকে দুর্বল করা, প্রশাসনের নিয়ন্ত্রণ রাখা, আইনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা, নিরাপত্তা কাঠামো নিজের অনুগত রাখা, এটাই ক্ষমতা টিকায় রাখার লজিক। আপনি যদি পুরাপুরি নৈতিক অবস্থানে থেকে বলেন সব দুর্নীতিকে আমি শূন্য করে দেব, সব দুর্নীতিবাজকে শাস্তি দেব, দলীয়করণ বন্ধ করব, রাষ্ট্রযন্ত্র নিরপেক্ষ করব, তাহলে কি সমস্যা হয়? কারণ সমস্যা যেটা হয় তা হইতেছে রাষ্ট্রযন্ত্র আগে থেকে রাজনৈতিকভাবে বিন্যস্ত থাকে। কিন্তু আমাদের মতো অনুন্নত দেশে যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দাঁড়ায় নাই, তারা একটা সিস্টেম করে নেয় ক্ষমতা চালানোর জন্য, যেটারে বলে বন্দোবস্ত। ওই বন্দোবস্তের সাথে আপনি কিভাবে ডিল করবেন, আপনি কতটুকু ভাঙবেন? ভাঙলেই বন্দোবস্তের বেনিফিশিয়ারিরা কি ছিটকে পড়বে? যারা ছিটকে পড়বে তাদের কি হবে? আপনি কি দুর্নীতি একদম শূন্য করে ফেলবেন? সরকারি কর্মচারীদের সংসার চলবে? তাহলে এটা তো ভয় পেয়ে যাবে, ভয় পায় উল্টাপাল্টা বকা শুরু করবে, নারীদের বন্দি করবে, আফগানিস্তান বানায় ফেলবে, আমেরিকা স্যাংশন দেবে। হালা কয় না যে আমার তো ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে। তো তাই আপনি একদম যদি আদর্শবাদী হন, রাষ্ট্রযন্ত্র আপনার বিরুদ্ধে কাজ করা শুরু করবে। তাই করে। এইটাই সায়েন্স, এটাই কনফ্লিক্ট, এটাই সংঘাত। এইটারে আপনাকে ডিল করতে হবে। তাহলে এটা ভাঙতে হলে কি করা দরকার? এটাকে ভাঙতে হলে নৈতিকতা এবং দক্ষতার সম্পর্ক নতুনভাবে নির্মাণ করতে হবে। 1 নাম্বার, আপনার মরাল ইন্টেন্ট বা মরাল লক্ষ্য, মরাল ইচ্ছা, নৈতিক ইচ্ছাটা ইনস্টিটিউশনাল কমিটমেন্ট দেখাইতে হবে। আমরা ভালো, এটা কাজ করবে না, বরং বলতে হবে আমরা সংবিধান মানব, আমরা নির্বাচনী প্রক্রিয়া বদলাইতে চাইলে আইনি পথে বাধা দেব, আমরা ক্ষমতায় গেলে কোনো প্রতিষ্ঠান স্পর্শ করব না, এইটা আমরা লিখিতভাবে বলতেছি। অর্থাৎ ইচ্ছা না, কাঠামোগত প্রতিশ্রুতি দিতে হবে। আমরা মরাল পুলিশিং করব না, আমরা জাতির সমৃদ্ধি বাড়াবো এমনভাবে যেন কাউকে হারাম উপার্জনের খাবার সন্তানের মুখে তুলে দিতে না হয়। আমরা ক্ষমতায় এসে কারো পেটে লাথি মারবো না, নিজের সম্পদের জন্য যেন নিজের গ্লানি সইতে না হয় এই ব্যবস্থা আমরা করব। আমরা ধরবো শীর্ষ দুর্নীতিবাজদেরকে, এক্সাম্পল তৈরি করবে এমন ইস্যুগুলাই ধরবো। আমরা এস আলমরে ধরবো, আমরা আদানিরে ধরবো, আমরা সালমান এফ রহমানরে ধরবো। 2 নাম্বার, আমার কর্মসূচি এটা কোনো গোপন বিষয় না, এটা প্রেডিক্টেবল হবে। মানুষ আগে থেকে জানবে সরকার কি করতে যাচ্ছে। লিখিত নীতিপত্র থাকতে হবে, প্রকাশ্য অর্থনৈতিক পরিকল্পনা রাখতে হবে, সংখ্যালঘু নারীর অধিকার বিষয়ে স্পষ্ট চার্টার করে, অবস্থান চার্টার করে। আমি বলছিলাম নারী চার্টার লিখতে, সংখ্যালঘু চার্টার লিখতে। জামাত বলে আমরা তো সংখ্যালঘু বলি না। তো যাই বলেন, তাইলে তো একটা বলতে হবে যে হিন্দু সম্প্রদায়ের সাথে আপনি কিভাবে ডিল করবেন, পার্বত্য চট্টগ্রামের লোকদের সাথে আপনি কিভাবে ডিল করবেন। কওমি ঘটনার একটা বড় অংশের মধ্যে একটা সন্দেহ আছে জামাতকে নিয়ে। হেফাজতের আমির তো জামাতকে ভোট দিতেই না করছেন, এটা তো জামাতকে ডিল করতে হবে, আশ্বস্ত করতে হবে কওমি ঘটনাকে তাদের কওমি পলিসি নিয়ে। ক্ষমতায় গেলে প্রথম 100 দিন কি করবেন, 200 দিন কি করবেন, 300 দিন কি করবেন, এটা রূপরেখা দেওয়া গেলে অস্পষ্টতা থাকে না, অস্পষ্টতা থেকে সন্দেহ আসে। যদি প্রেডিক্টেবল হন, স্পষ্ট হয় আপনার, তাহলে আস্থা আসে। এরপরের বিষয় যেটা হইতেছে সেটা ভিকটিম ন্যারেটিভ থেকে বের হইতে হবে। সবসময় যদি আপনি বলেন আমাদের মারছে, আমরা মারা খাইতেছি, এটা সত্য হইলেও রাজনৈতিকভাবে দুর্বলতার বার্তা দেয়। মানুষ এমন কাউকে নেতা মানে না যারা নিজেদেরকে রক্ষা করতে পারে না। মানুষ হ্যাডোমালা লোকদেরকে নেতা মানে। আপনি সমবেদনা পাবেন, আহা উহু করবে, মেলা কিছু বলবে, কিন্তু ছাপ্পা মারবে যে ধানের শীষে, বলে আরে দূর, ওদেরকে তো ভোট দিলে ওরা রাখতেই পারে না, ওদেরকে তো মাইরা ছাপা করে দেয়। এর বদলে নিজেদেরকে বিকল্প শাসক হিসেবে, শক্তিশালী শাসক হিসেবে উপস্থাপন করেন, রাজপথে নিজের শক্তির জানান দেন। রাজনৈতিক কর্মসূচি থামাইবেন না, রমজানও আপনি থামাবেন না, রমজানও আপনার কর্মসূচি চালাইতে পারেন। এই কাজটা এনসিপি জামাত উভয় করতে পারে।
ইফতার পার্টি করবেন, ডাক দিবেন সবাইকে, সবাই ইফতারি নিয়ে আসবে আপনার এলাকায়। আপনি অ্যারেঞ্জমেন্ট করবেন খাওয়ার জায়গার, নামাজের জায়গার, পানির আর জিলাপির, সবাই ইফতারি নিয়ে আসবে, আপনার ওখানে বসবে, আপনি জিলাপি দেবেন, পানি দেবেন, খাওয়ার জায়গা দেবেন আর নামাজের জায়গা দেবেন। বাকি খাবার সবাই সাথে নিয়ে আসবে, একসাথে ইফতার করবেন এলাকায় এলাকায় যাইয়া। ব্যাপক এবং বিপুল জনসংযোগের কাজ হবে। আপনারা 5 স্টার হোটেলে ডাইকে না ইফতার খাওয়ানোর কালচার থেকে বাইরে আসতে হবে। শাসকের যে কালচার, এই কালচারটাকে আপনাকে ভাঙতে হবে। আপনাকে যদি ভাঙতে না পারেন, তাহলে আপনি বিকল্প শাসক হিসেবে নিজেকে দেখাইতে পারবেন না। আপনার বিকল্প শাসক হইতে হলে আপনার বিকল্প কালচার থাকতে হবে। মনে রাখবেন, আপনি শুধু ভুক্তভোগী না, আপনি বিকল্প শাসক। তবে সব নির্যাতনের ডকুমেন্টেশন রাখবেন, মামলা করবেন, ভিকটিমের বাসায় যাবেন, কোনো ভিকটিম যেন না থাকে যার বাসায় আপনি যান নাই। 4 নাম্বার, সংঘর্ষ না, কম্পিটেন্স দিয়ে শক্তি দেখাবেন। ক্ষমতার লজিককে হারাইতে হইলে সহিংস বা আবেগী প্রতিক্রিয়া না, প্রমাণ করতে হবে আপনি সংগঠিত। আপনার প্রশাসন বোঝেন, আপনি অর্থনীতি বোঝেন, আপনি আন্তর্জাতিক সম্পর্ক বোঝেন, আপনি কূটনীতি বোঝেন, এমনকি আন্ডারওয়ার্ল্ডও বোঝেন। আপনার কোয়ালিশনকে ব্যাপক করতে হবে। আমি কয়েকদিন আগের এপিসোডে দেখাইছিলাম গণসংগঠন করার কথা, নারীদের সংগঠন করার কথা, সেটার কাজে হাত দেন। কোয়ালিশনকে ব্যাপক করার মানে এই না যে আপনি রাজনৈতিক দলের কোয়ালিশন করবেন, অনেকগুলো রাজনৈতিক দল আনবেন। আপনাকে নানা সোশ্যাল ক্লাসের সাথে কোয়ালিশন করতে হবে। নুরুল কবিরের সাথে বিএনপির কোয়ালিশন আছে তো, শহীদুল আলমের সাথে বিএনপির কোয়ালিশন আছে তো। আপনাকে এই লেভেলে কাজ করতে হবে তো। আমি ডাকসুকে একটা পরামর্শ দিচ্ছিলাম যে সাবেক ডাকসুর যত ভিপিজিএস আছে তাদের সাথে দেখা করো, তাদের পরামর্শ নাও। কে কোন দলে আছে ওইটা দেখো না, দেখা করতে না চাইলে সেটা ভিন্ন আলাপ, কিন্তু তোমাদের তরফ থেকে দেখা করো। দেখলাম মাহমুদুর রহমান মান্নার সাথে যে দেখা করছে, মান্না ভাই তো উচ্ছ্বসিত হয়ে প্রশংসা করছে, করারই কথা। তারপরে আর কারো কাছে গেছে কিনা জানি না, গেলে তো নিউজ হইতো। আপনার আশেপাশে সিভিল সোসাইটির একটা স্ট্রেংথ দাঁড় করান। আপনার কোয়ালিশন যে সবার সাথে একই মাত্রায় হইতে হবে তা না, কারোর সাথে একটা লুজ সম্পর্ক থাকতে পারে, লুজ অ্যালায়েন্স হইতে পারে, আবার কারোর সাথে একটা স্ট্রং অ্যালায়েন্স হইতে পারে। আপনি তো 35.8% ভোট পাইছেন, ইঞ্জিনিয়ারিং করে বাদ দিলেও তো এইটুকু পাইছেন, এটা বিশাল অঙ্ক। আপনি তো আগামীর ক্ষমতা, আপনাকে কেউ উপেক্ষা করতে পারবে না। তারা জানে আজ হোক কাল হোক আপনি ক্ষমতা আসবেন, আপনার শত্রুও জানে। রমজানে তো বেড়াছাড়া করে ফেলছে, জিনিসপত্রের দাম আকাশ ছুঁইছে। হাসিনার আমলের চাইতে দাম বেড়ে গেছে জিনিসের, সামান্য লেবুর সিন্ডিকেট ভাঙতে পারতেছে না, ধাই ধাই করে বাড়তেছে জিনিসপত্রের দাম। প্রফেসর ইউনূস কিন্তু কমায় আনছিলেন জিনিসপত্রের দাম। আমি আপনাদের 2টা ভিডিও দেখাই, এক বৃদ্ধার, দেখেন আগে। সোয়াবিন তেল 1 কেজি তেল 200 টাকা 250 টাকা, 1 কেজি তরকারি 80 টাকা 90 টাকা 100 টাকা। আমগো মতো মানুষে কিনা খাওয়ানোর উপযুক্ত চাইয়া চিন্তা যা 2-4টা তরকারি লইয়া যাই, হইলে হয় না হইলে নাই, বুঝছা। বড় লোকের গ্রামে তো কিছু পাইও না মেম্বার চেয়ারম্যানের কাছে, বাইরে আর মারহুতেরা যা 200-400 টাকা সাহায্য দে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাবার করে দোয়া করি, আল্লাহ হুতের করে দানগত ভালো রাখুক, আল্লাহ সুস্থ সবল রাখুক। দেখেছেন, এইবার একজন শিশুর একটা ভিডিও দেখেন। এই সব তেল কেউ খায়? আপনারা গরিব হইলে আপনারাও কালেন। এই আপু, এই যে নাম কি তোমার? শান্তিদা। তুমি কান্না করতে করতে কই যাও? আব্বা কইছি 4টা ডিম দিতে, আব্বা 2টা ডিম দিছে। আমি তোমার মেইন রুট থেকে ফলো করতে আইতাছি, তুমি আমাকে স্পিডে হাঁটতে পারো, এই জন্য কান্না করতেছো। 2টা ডিম দিছে দেখা। তোমাদের ঘরে মানুষ কয়জন? 4 জন। 60 জন মানুষ, 2টা ডিম দিছে। কেন তোমার আব্বার তো টিয়া নাই? 30 টাকা আছে, 30 টাকা দেখি নেই। দিছে। এটা কি তেল? তেল? কি তেল এটা? এমন কেন? না মধু? সয়াবিন তেল, পুরা তেল এটা। ও, কই থেকে আনছো পুরা তেলটা? আমার আব্বা যে কামড়ে ফুটাইলে হ্যাঁ হ্যাঁ। মাসে শুক্রবারে একদিন দেয় তেল এটা। ও মানে তোমার আব্বা হোটেলে কাম করে, প্রতি শুক্রবারে পুরা তেল আর কি দিয়া দেয়। আজকে তোমার 2টা ডিম দিয়ে দিছে। 2টা ডিম দিছে। এই জন্য তোমার কান্না করতে হইব। বুকা মেয়ে, কান্না করলে কি হইব? কান্না করলে কি তোমার আম্মা মারবো যে লাগে। তোমার আম্মা মারবো? আচ্ছা, এই তেলটা কি খাওয়া যায়? আম্মা সানুন রান দেয় তেল দেয়। মানে তরকারি রান্ধো, খাওয়া যায় এমনিতে? হ্যাঁ। তো এইসব তেল কেউ খায়? আপনারা গরিব হইলে আপনারাও কালেন। দেখছেন, বাবা হোটেলে কাজ করে, সেখান থেকে পোড়া তেল যেটা আসলে ফেলে দেওয়ার জন্য, সেইটা এই বাচ্চাটা নিয়ে আসে বাসায়, তরকারি রান্না করা হবে। এই রাষ্ট্র কখনো দরিদ্রদের সহায় হয় নাই, কখনো এদের কথা ভাবে নাই। ভাবলে এতদিন পরে এই নিদারুণ দারিদ্র থাকার কথা না। মানে রাষ্ট্র যদি দুর্বল আর দুস্থদের পাশে দাঁড়াইতেই না পারে, তাহলে ওই রাষ্ট্র থেকে লাভটা কি বলেন? এই বৃদ্ধার এই বাচ্চাটার জন্য আমাদের লড়াই জারি রাখতে হবে, কারণ এই মানুষগুলোর জীবনের সংকট বিএনপি সরকার দূর করতে পারবেই না, বাড়াইবে আর বহু গুণে বাড়াবে। আজ প্রশ্ন একটাই, এই রাষ্ট্র কার জন্যে? ঢাকা ক্লাবের বারান্দায় বসে যারা ক্ষমতার গল্প লেখে, মদ খায় তাদের জন্যে, নাকি সেই বৃদ্ধার জন্যে যার হাতে থালা আছে কিন্তু থালায় খাবার নাই, নাকি সেই শিশুর জন্যে
যে হোটেলে ফেলে দেওয়া পোড়া তেল নিয়ে আসে বাসায়, কারণ তার মা রান্না করবে কিছু একটা, যেভাবেই হোক। এই রাষ্ট্র কি তাদের, নাকি শুধু বন্দোবস্তের? সেই বন্দোবস্ত যে বন্দোবস্ত এতদিন ধরে চলে আসছে। আমরা রাজনীতি করতেছি তো ক্ষমতার জন্য না, আমরা রাজনীতি করতেছি মর্যাদার জন্য, ওই মানুষগুলোর জন্য। কিন্তু মনে